আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবর যখন কূটনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে, তখন লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের ঘটনা সেই শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে হামলায় প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের অভিযোগ, লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। দীর্ঘ টানাপোড়েন আর কূটনৈতিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হয়েছে চূড়ান্ত সমঝোতা। শুক্রবার দুপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে আশার আলোর মধ্যেও রক্ত ঝরছে লেবানন জুড়ে। নতুন করে দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে গভর্নেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। মাইফাদুন এলাকায় 2টি গাড়ি লক্ষ্য করে চলে আলাদা ড্রোন হামলা। একই সময়ে শৌকিন গ্রামেও হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। গেল বছর যুদ্ধবিরতির সময় এসেছিলাম এখানে, সবকিছু ঠিকঠাক করে আবার যুদ্ধ শুরু হলে চলে গেছি। এখনো হামলা চলছে। আমরাই এই ভূমির প্রকৃত মালিক এবং আমরা এখানে টিকে থাকার লড়াই চালিয়ে যাব। লেবাননে ইসরায়েলের এই দখলদারিত্ব যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলেছে ইরান। দেশটির দাবি, লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলা বন্ধ না হলে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননে যুদ্ধের অবসান সামগ্রিক চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা আগেও এ বিষয়ে জানিয়েছি। প্রতিশ্রুতিগুলো পূর্ণ না হলে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করব। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। যদিও সমঝোতা স্মারকের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ওই চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে অভিযান বন্ধের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন। জং কি তারিখ রাত কে বাদ আলহামদুলিল্লাহ। অঞ্চলটিতে হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। G7 সম্মেলনে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সদস্যদের খুঁজতে গিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির বিষয়টিকে হুমকির মুখে ফেলতে পারে। চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। শান্তিরক্ষিতা সহিংসতা এবং গোলাগুলির ঘটনা পর্যবেক্ষণ করছে। আগের চেয়ে হামলা কিছুটা কমেছে এবং স্থিতিশীলতা ফিরেছে। সাধারণ মানুষ যাতে ঘরবাড়িতে পৌঁছাতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 4,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত 11,000-এর বেশি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরান যুক্তরাষ্ট্র বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে চুক্তির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করার সম্পদ ছাড় এবং $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সব ঠিক থাকলে একদিন বাদে হবে যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি। যুদ্ধ অবসানের লক্ষ্যে বহুল আলোচিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সই হবে সুইজারল্যান্ডের পাহাড় ঘেরা বুর্গেনস্টক রিসোর্টে। যদিও বহুল আলোচিত এই চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে চুক্তির গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। প্রকাশিত তথ্য অনুযায়ী এতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা, ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা সম্পদ ছাড় এবং $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত আছে। তেহরান ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো চূড়ান্ত সমাধান নেই, তবে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে অঙ্গীকার করেছে। এছাড়া সমঝোতা স্মারক সই হওয়ার পরবর্তী 60 দিনে তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং ধ্বংসসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। চুক্তির কাঠামোতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল, মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন বাহিনীর ভবিষ্যৎ প্রত্যাহারের বিষয়েও উল্লেখ আছে।
একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সমুন্নত রাখতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। পাশাপাশি লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ অবিলম্বে বন্ধের ঘোষণা করা হয়েছে। সব পক্ষকে শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে চুক্তিতে। চুক্তি সই হওয়ার পর ইরানি বন্দরের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। এছাড়া ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশের এলাকা থেকে নিজেদের বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে অবিলম্বে হরমুজ প্রণালীতে পুরোপুরি জাহাজ চলাচল চালু করবে তেহরান। পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলকে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে। ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হওয়ার আগ পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট সেবা রপ্তানির জন্য বিশেষ ছাড় দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ব্যাংকিং, বীমা, পরিবহন সহ অন্যান্য সেবাও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করবে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা। চুক্তির সফল বাস্তবায়ন এবং ভবিষ্যতে এর প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করতে একটি বাস্তবায়ন তদারকি কাঠামো গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। তবে চুক্তির মূল খসড়া এখনও প্রকাশ করা হয়নি, ফলে যুদ্ধ অবসানের কঠিন আলোচনায় সুনির্দিষ্টভাবে কী বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়। রাখি জেসমিন, চ্যানেল 24। যুদ্ধ পরবর্তী ইরান পুনর্গঠনে $30,000 কোটি একটি তহবিল গঠন হচ্ছে। এর মধ্যে সংগ্রহ হয়েছে তহবিলের $15,000-এর বেশি ডলার। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাওয়া চুক্তির অংশ এই তহবিল। রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের তহবিলের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য ইরানকে অনুপ্রাণিত করা। তহবিলের অর্থ বিনিয়োগ করা হবে ইরানের জ্বালানি, লজিস্টিক্স, পণ্য প্রস্তুত, যাতায়াত ও পরিবহন খাতে। ইরান পুনর্গঠনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি কোম্পানি। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর থেকেই বৈশ্বিক তেলের বাজারে কিছুটা স্বস্তি নেমেছে। বিক্রি হচ্ছে 3 মাসের মধ্যে সর্বনিম্ন দরে। মঙ্গলবার আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $80 নিচে নামে, যা গত মার্চের পর সর্বনিম্ন। ইরান যুদ্ধ শুরুর সময় ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম ছিল প্রায় $120, যার বর্তমান দাম 79.90। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। এই খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে। ফেব্রুয়ারিতে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বেই বেড়ে যায় বিদ্যুৎ, গ্যাসের বিল ও পেট্রোলের দর। ফ্রান্সে অনুষ্ঠিত 3 দিনব্যাপী G7 সম্মেলনের আজ শেষ দিন। গতকাল সম্মেলনে ইরানের সাথে ডিজিটাল চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হয় আলোচনা। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দর্শকের বিষয়ে বিস্তারিত জানবো, ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, আজ শেষ দিন সম্মেলনের কি বিষয় আলোচনা হলো? নতুন করে ইউক্রেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি নতুন কোনো বিষয় আলোচনা উঠে এসেছে কিনা? ধন্যবাদ মিলা। আপনাকে বলে রাখি, এখানে আজকে শেষ হবে এবং আজকে শেষ হওয়ার পর মূলত একটা বিষয় আলোচনায় আসছে, সেটা হলো যে ইমানুয়েল ম্যাক্রন, যে ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন ভার্সাই যে প্রাসাদটা, সেখানে তাকে নৈশভোজের জন্য, যেখানে পৃথিবীর 3জনকে দাওয়াত দেওয়া হয়েছিল, আর ট্রাম্পকে দিয়ে 4জন। খুবই ব্যক্তিগত আলোচনার জন্যই মূলত এই নৈশভোজের আয়োজন, এরকম আলোচনা চলছে। এর পরবর্তীতে এখন যেটা নিয়ে সাংবাদিকদের সাথে সবাই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিল যে কি এজেন্ডা নিয়ে এই শান্তি চুক্তিটা হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের সাথে, সেইখানে কিন্তু কিছু বিষয় সামনে চলে আসছে। যে বলেছিল যে শুক্রবারে এই বিষয়ে আলোচনা করা হবে, কিন্তু এখনই গণমাধ্যমে আলোচনা চলছে 30,000 বিলিয়ন যে পুনর্গঠন, ইরান পুনর্গঠনের যে তহবিল, সেটি ঘোষণা করা হয়েছে। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে এই তহবিলে অর্থ প্রদান করবে কারা, সেই ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে হোয়াইট হাউস সূত্রে জানিয়েছেন আমাদেরকে যে ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো এইখানে অনুদানগুলো দিবেন এবং
এই ক্ষেত্রে ইরান আবার বলেছে যে তাদের যে অর্থগুলো রয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ভাবে তারা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে যে অর্থগুলো, সেইগুলো কি এই তহবিলে যুক্ত করা হবে, না সেইগুলো তাদেরকে আবার প্রত্যাবর্তন করা হবে, এই বিষয় নিয়েও রয়েছে। আরেকটা যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত এখানে, যে শুক্রবারে যে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে যে শান্তি চুক্তিটা হবে, স্বাক্ষরিত হবে, সেইখানে মূলত যুক্তরাষ্ট্রে তারা কি পেল, সেই ক্ষেত্রে বলা হলো যে প্রথমত এই যুদ্ধের পিছনে কারণ ছিল যে পরমাণু চুক্তি থেকে সরে আসবে ইরান। আদৌ কি তারা সরে আসছে? ক্ষেপণাস্ত্রর যে দূরত্ব সেটা তারা কমিয়ে ফেলবে, সেটা কি করেছে? ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, সেটা কি করেছে? পাশাপাশি মূলত ইসলামিক শাসনতন্ত্র যে থামানোর একটা চেষ্টা ছিল, সেটা কি সফল হয়েছে? মূলত বিশ্লেষকরা এটা নিয়ে আলোচনা করছে যে যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধের পিছনে যে মিশনটা ছিল, তারা কি এই মিশনটা কি সম্পূর্ণ করতে পারলো কিনা। পরবর্তীতে কি আবার যেটা বলা হচ্ছে যে শুক্রবারেই মূলত ঘোষণাটা আসবে যে কি ইরানের জন্য কত এটা বিজয় হলো কিনা, যুক্তরাষ্ট্রের জন্য এটা গ্লানি হয়ে থাকবে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় এখানে আলোচনার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা যদি আপনাদের পাশে না থাকি তবে ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। এই ক্ষেত্রে উনি এই হুঙ্কারটা দিয়েছেন। এই শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে আর কোনো ইসরায়েলি হামলা হবে না, তাদের সৈন্যকে তারা সরিয়ে নেবে। সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েল একমত হয়নি। আজকে আমি যখন আপনার সামনে কথা বলছি, এখনো কিন্তু লেবাননে ইসরায়েলে হামলা চলছে। সুতরাং এইটা কি থামাতে পারবে কিনা যুক্তরাষ্ট্র, এটা নিয়েও কিন্তু সবার মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। আর পরবর্তীতে এখানে আরো 2টা সেশনে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের বৈঠক হয়েছেন। সেখানে কিন্তু নরেন্দ্র মোদী, আপনারা জানেন যে 1 সপ্তাহ আগে ভারতীয় 3 জন নাবিক নিহত হয়েছিল, 25 জন আহত হয়েছিল তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণের কারণে। এটাই উনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টা গুরুত্বের সাথে যুক্তরাষ্ট্রকে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আজকে সর্বশেষ যে বৈঠকটা শেষ হলো, হাবিব ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। দর্শক, ফ্রান্স থেকে G7 সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন বিষয়টি নিয়ে আওয়াজ তুলতে হবে আন্তর্জাতিক মহলে। ভারত বাংলাদেশ সম্পর্ক আদৌ কি আর কখনো স্বাভাবিক হবে? বর্তমান বাস্তবতায় এটি এখন $মিলিয়ন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে তিক্ততা শুরু তা কাটেনি বিএনপি সরকার দায়িত্ব নেবার পরও, বরং 16 কলা পূর্ণ হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা দখলের পর। আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে শুরু হয় অবৈধ পুশিনের। এবার বিষয়টি নিয়ে চরম উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ নির্বাচনের পর অনেক বাঙালি ভারতীয় মুসলমানকে অবৈধভাবে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি সরকার দায়িত্ব নেবার পর প্রায় 5000 মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে আওয়াজ তোলার পরামর্শ বিশ্লেষকদের। তাদের প্রশ্ন, ভারত অভ্যন্তরীণ রাজনীতি বলি কেন হবে বাংলাদেশ? ভারত যখন তার অভ্যন্তরীণ নিরাপত্তাকে এক্সটার্নালাইজ করছে, সেটা এফেক্ট স্বাভাবিকভাবেই বাংলাদেশের উপরে এসছে। এবং এই যে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশন, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি বারবারও বলেছি, যে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যেহেতু এটাকে সুরাহা করা যাচ্ছে না, সেটার আন্তর্জাতিক একটা সলিউশনে যাওয়া উচিত। বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক পোস্টারগুলি আছে সেগুলি খুব স্বাভাবিকভাবে সমাদৃত, কিন্তু বিষয়টার রেসিপ্রোসিটির ক্ষেত্রে আমরা দুর্বলতা দেখি। এরই মধ্যে দিল্লিকে একাধিকবার কূটনৈতিক পত্র ও প্রতিবাদ দিয়েছে ঢাকা, যদিও বিষয়টি আমলে নেওয়া হয়নি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ইলন মাস্কের $1 ট্রিলিয়ন দৌড়ে চোখ কপালে উঠেছে সকলের। তবে $1 ট্রিলিয়ন বিশালত্বের হিসাব আকাশ ছোঁয়া। আমেরিকার $39 ট্রিলিয়ন জাতীয় ঋণের বিপরীতে এই বিশাল অঙ্ক মাত্র 2.5%।
জন ডি রকফেলার বিলিয়নিয়ার হওয়া ঠিক 1 শতাব্দী পর বিশ্ব সাক্ষী হলো ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার। সে বিচারে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু $1 ট্রিলিয়ন আসলে ঠিক কতটা বিশাল অঙ্কের অর্থ? হিসাব বলছে $1 ট্রিলিয়ন যদি আমেরিকার মাঝে সমান ভাগে বন্টন করা হয় তাহলে প্রতি পরিবার পাবে $7,500। দেশটির নাগরিকদের বর্তমান যে মোট চিকিৎসা ঋণ রয়েছে, এই $1 ট্রিলিয়ন দিয়ে তা অনায়াসে 4 বারের বেশি সম্পূর্ণ পরিশোধ করা সম্ভব। মেটানো যাবে 6 বিলিয়ন সপ্তাহের প্রয়োজনীয় বাজার। তবে দেশটির পাহাড়সম জাতীয় ঋণের তুলনায় এই বিপুল অর্থ যেন কিছুটা ম্লান। বর্তমানে আমেরিকার $39 ট্রিলিয়ন যে জাতীয় ঋণ রয়েছে, $1 ট্রিলিয়ন দিয়ে তার মাত্র 2.5% পরিশোধ করা সম্ভব। এই সংখ্যার বিশালত্ব বুঝতে সময়ের একটি তুলনামূলক চিত্রই যথেষ্ট। 1 মিলিয়ন সেকেন্ডের হিসেব মানে মাত্র 12 দিন আগের সময়। 1 বিলিয়ন সেকেন্ড পিছিয়ে গেলে তা নিয়ে যাবে 1994 সালে। কিন্তু 1 ট্রিলিয়ন সেকেন্ড মানে আজ থেকে প্রায় 29 বছর আগের সময়, যে সময় মিশরের পিরামিডও নির্মাণ হয়নি। অঙ্কের এই অবিশ্বাস্য গোলকধাঁধায় $1 ট্রিলিয়ন একচ্ছত্র মালিক হয়ে ইলন মাস্ক এখন ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় রচনা করার অপেক্ষায়। টেক্স রিপোর্ট, চ্যানেল 24। চীনের ফুজিয়ানে হয়ে গেল 600 বছরের ঐতিহ্যবাহী সাগর ড্রাগন বোট প্রতিযোগিতা। স্থানীয়দের কাছে এটি কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সাম্প্রদায়িক বন্ধন, যা প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে। চন্দ্রপঞ্জিকার 5ম মাসের প্রথম 5 দিন চলে এই ঐতিহ্যবাহী আয়োজন। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের লিয়াংজিয়াং কাউন্টিতে শতাব্দী প্রাচীন ড্রাগন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা প্রতি বছর চন্দ্রপঞ্জিকার 5ম মাসের প্রথম দিন থেকে এই ঐতিহ্যবাহী আয়োজন করে থাকেন। সকাল 8টার দিকে ডিংহাই গ্রামের বাসিন্দারা জোয়ারের সময় লাল, হলুদ, সাদা ও সবুজ এই 4 রঙের সুসজ্জিত ড্রাগন বোট নিয়ে প্রস্তুত থাকেন। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নৌকাগুলো 800 মিটার দীর্ঘ গন্তব্যের দিকে ছুটে যায়। এ সময় প্রতিযোগিতা দেখতে উপকূলে ভিড় করেন অসংখ্য দর্শক। নদী বা হ্রদের তুলনায় সাগরের ড্রাগন বোট প্রতিযোগিতা অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে এসব ড্রাগন বোট সাধারণ বোটের তুলনায় 20 থেকে 30 সেন্টিমিটার বেশি চওড়া এবং প্রায় 10 সেন্টিমিটার বেশি উঁচু করে তৈরি করা হয়। আমাদের এই বোট প্রতিযোগিতা মোট 5 দিন ধরে চলে। সকালে 4টি আর বিকেলে 4টি প্রতিযোগিতার আয়োজন করে থাকি। প্রবল বাতাস ও ঢেউর কারণে ভেতরের ও বাইরের লেনের গতি ভিন্ন হয়ে থাকে। প্রতিটি নৌকা প্রতিটি লেনে একবার করে প্রতিযোগিতা করে। প্রায় 600 বছরের পুরনো এই ঐতিহ্য প্রতি বছর ড্রাগন বোট উৎসবের সময় সিয়াওচেং ও তাইলাই সহ বিভিন্ন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিজ গ্রামে ফিরিয়ে আনে। স্থানীয়রা নিজেদের অর্থায়নে 5 থেকে 7 দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেন। স্থানীয়দের মতে এই উৎসব শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সাম্প্রদায়িক বন্ধন এবং সমুদ্র কেন্দ্রিক জীবনধারার গুরুত্বপূর্ণ প্রতীক। ইফশিতা জামান, চ্যানেল 24। বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের একক কনসার্ট অনুষ্ঠিত হলো রোমে। গানের সুরে ছন্দে মুখরিত হয়েছে পুরো অনুষ্ঠান স্থল। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন আয়োজন বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি ও সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতালি থেকে সজীব আহমেদ জিওনের রিপোর্ট। বাংলা গান আর প্রবাসী হৃদয়ের আবেগ দুয়ের মেলবন্ধনে এক অন্যরকম সন্ধ্যার সাক্ষী হলো ইতালির রাজধানী রোম। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের একক কনসার্টকে ঘিরে ইতালির বিভিন্ন শহর থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় শিল্পীর সাথে গলা মেলান শ্রোতারা। এ সময় দর্শকদের সাথে বেশ উচ্ছ্বসিত দেখা যায় সঙ্গীত শিল্পী বালামকে। অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আমেজ। শুধু গানই নয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবেও দেখছেন উপস্থিত দর্শকরা। আমি চাই এই ধরনের প্রোগ্রাম রোমে আরো হোক। বালামকে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এখানে নিয়ে আসছে, এটা আমাদের জন্য, আমাদের রোমবাসীর জন্য, আমরা যারা প্রবাসী আছি, আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ আয়োজকদের কাছে।
আয়োজকরা বলছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও দেশীয় শিল্পীদের নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা। মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতি, বাংলাদেশের কিংবদন্তি যেই সঙ্গীত শিল্পীরা আছেন তাদেরকে ইতালির বুকে এনে আমরা লাইভ কনসার্টে উপভোগ করা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।